পরিবেশ দিবস গিয়েছে গতকাল, আর সেখানে একটি চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তার বক্তব্য অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিবেশের বিষয় নিয়ে বিধানসভায় একটি পরিকল্পনা এনেছিলেন যে প্রত্যেক বিধায়ক 1000 করে গাছ নেবেন বন দপ্তরের কাছ থেকে, সেটি বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থাকে দেবেন, বিতরণ করবেন, যাতে তারা দেখবে যে গাছগুলো ঠিকঠাকভাবে বড় হচ্ছে কিনা। অন্যদিকে তৃণমূলের সমস্ত বিধায়করা নিলেও দু একজন ব্যতিক্রমীভাবে নেননি, হতে পারে, কিন্তু সার্বিকভাবে দেখতে গেলে প্রত্যেক তৃণমূল বিধায়ক সেই গাছের চারা নিয়েছেন। কোনো বিজেপি বিধায়কই সেই গাছের চারা নেননি, অথচ তারাও নিজের মুখেই বলছেন পরিবেশের কথা। কেন্দ্রীয় সরকার যখন কোনো পরিকল্পনা রূপায়ণ করেন তখন সেটা রাজ্যের শাসক দলের বিধায়কদের কাছে পৌঁছয় না, আর তার জন্যই তারা জানতেও পারছেন না এই ধরনের বনসৃজন এর জন্যই কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প রয়েছে কিনা। তবে গতকাল জেলার একটি রক্তদান শিবিরে এসে দিলীপ ঘোষ জানান, কই আমি তো জানি না, আমি যখন সাংসদ ছিলাম তখন তো গাছ লাগিয়েছি। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। রানাঘাট বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি জানান এটা সম্পূর্ণ মিথ্যা, কিন্তু এই বিষয় তাকে কখনোই বলা হয়নি বলেই তিনি জানান। তিনি উল্টে অভিযোগ এও করেন, এ তো গেল সহজ হিসাব, কিন্তু তার পিছনে কত টাকা আসছে একটা গাছকে পরিচর্যা করতে, সেই টাকার হিসাবটা কিন্তু তৃণমূল কংগ্রেস দিচ্ছে না। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গাছের চারা ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন পাইনি এখনো পর্যন্ত, কাজে এই বিষয়ে কোনো মন্তব্য করার জায়গা নেই। কারণ গাছের চারা সবুজায়ন করবার জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগটা খুব ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে গাছের চারা লাগানোর ক্ষেত্রে যে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয় এবং কত তার ড্রেনেজ হচ্ছে, সেই রিপোর্টটা বা সেই ইয়েটা কি আছে মুখ্যমন্ত্রীর কাছে, বা যিনি বলছেন তার কাছে আছে যে গাছ লাগানোর ক্ষেত্রে কত টাকা ড্রেনেজ হয়, সেই টাকাগুলো কোথায় যায়, সেইটাকে একটু ভালো করে খোঁজ নিতে বলুন। বলতে শোনা গেল যে প্রত্যেক বছরে আপনারা একটা 1000-এর কাছাকাছি গাছ বিতরণ করছেন, এবং সেই গাছগুলো তো এত গাছ লাগানো হচ্ছে প্রতি বছর, আপনারা তো 5 বছর প্রায় হতে চললো, তো সেই গাছগুলো বড় হচ্ছে কোথায় সেগুলো তো খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে আমার 5 বছর হয়নি, 2026 সালে ভোটে দাঁড়ালেও আমার 5 বছর হবে না, 4.5 বছরই টিকে থাকবো। তার কারণ হচ্ছে আমি উপনির্বাচনে জিতে এসেছি। 2022 সালে প্রথম আমরা 1000 গাছ পাই, 23-এ পাই, 24-এ পাই, এবার এখনো 1000 গাছ আমি নিই। প্রথম কথা হচ্ছে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এই গাছগুলো দিয়ে লাগাবার জন্য আপনাকে আমি দায়িত্ব নিয়ে তথ্য ভিত্তিতে বলছি, শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে আমরা 1500 গাছ লাগিয়েছি, একদম রেকর্ড। তার কারণ ওখানে যে প্রজেক্টটা আনা হয়েছিল সেই প্রজেক্টে যেমন বোর্ড ছিল, সৌন্দর্যায়ন ছিল, সেই সাথে সাথে আমাদের কর্মসূচি ছিল 1500 গাছ লাগানো, এবং এই 1500 গাছ হচ্ছে অতিরিক্ত অক্সিজেন দেয়। আপনি আমাদের এই প্রশ্নগুলো করছেন, এটা অত্যন্ত ভালো, খুব ভালো দিক, নিশ্চয়ই জানতে চাইবেন আপনারা। স্কুলে দেখবেন অনেক গাছ লাগানো হয়েছে, সেগুলো সব আমাদের দেওয়া। 2022 সালের আগে কখনো কোনো বিধায়ক অরণ্য সপ্তাহ বা অরণ্য উৎসব নিজের বিধানসভায় পালন করেনি। গত বছর আমরা করতে পারিনি বড় করে, তার কারণ গতবার লোকসভা নির্বাচন ছিল, তাও আমি ছোট করে অনুযায়ী এটা শান্তিপুর পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে করেছি। আজকের দিনে প্রোগ্রামটা করা যায়নি, কারণ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, তার আগের দিন 4 জুন আমাদের রেজাল্ট আউট হয়েছিল, সেজন্য আমরা প্রোটোকলের মধ্যে ছিল, আমরা করতে পারি। আমি একটা তথ্য আপনাদের দিই, আপনারা আমাকে প্রশ্ন করছেন খুব ভালো, আমি উত্তর দিচ্ছি। আমাদের বিরোধী দলের এমএলএদেরকেও কি কখনোই প্রশ্ন করেছেন যে আপনারাও তো গাছ পান, আপনারা কি গাছ নেন? বা আজকের কর্মসূচিতে কি তাদের পশ্চিমবঙ্গের কোথাও দেখা যাচ্ছে? যদি 2-1জনকে দেখা যায়, তাহলে বাকিটা কোথায়? রানাঘাট দক্ষিণে তো পুরোটাই তারা, আমি একা এবং আমার কলিগ সঙ্গে মুকুট রয়েছে। আপনাকে যেটা সব থেকে বড় বিষয়, বিধানসভার তথ্য থেকে বলছি, মাননীয় বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বিধানসভায় বসে জানিয়েছেন যে আমরা 1000 করে গাছ দিচ্ছি, কিন্তু বহু বিধায়কের এক্ষেত্রে কোনো ইচ্ছাই নেই এই গাছ নেওয়ার, বা তারা আবেদনই করেননি, এবং তার মধ্যে ম্যাক্সিমামটাই বিরোধী দলের। মানে তারপরে তৃণমূলের কিছু বিধায়ক থাকতে পারে, ম্যাক্সিমামটাই বিরোধী দলের। তৃণমূলের বিধায়করা তো এই অরণ্য সপ্তাহ পালন করছেন, কারণ সরকার নিজেরা এই অরণ্য সপ্তাহ পালন করছে। ধরুন একটা জায়গায় অনুষ্ঠান পালন করা হচ্ছে, আমি আমার গোটার 1000টা গাছ সেখানে দিয়ে দিলাম, কিন্তু বিরোধী দলের বিধায়করা কোনো অবস্থাতে একটি
গাছও তারা নিচ্ছে না বা নেওয়ার ক্ষেত্রে তারা কোনো আগ্রহ দেখাচ্ছে না। এই প্রশ্নটা কি তাদেরকে করবেন না যে তারা আজকের দিনে নেই কেন বিশ্ব পরিবেশ দিবসে? এটা জানা ছিল না, যদিও বা তাদের বিজেপি সভাপতি কিংবা হয়তো কোনো বিধায়ক ব্যক্তিগতভাবে 2-4টে গাছ লাগালেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি যেটা বলছেন, হাজার গাছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয়, তারাও প্রাক পেতে পারে, তারা চাইলেই পেতে পারে। এখানে শুধু কোনো রকম কোনো এক্সট্রা খরচের কোনো জায়গা নেই, তারা চাইলেই এই গাছ পেতে পারে। উল্টে তারা বলছেন যে গাছ লাগালেই হবে না, রক্ষণাবেক্ষণ করার জন্য খাঁচা দেওয়া হোক, এটা দেওয়া হোক। আচ্ছা বলুন তো, সবকিছু কি দিয়ে হয়? আমাদের কি মানবিক দায়িত্ব নেই? আমি তো বলছি মানবিক দায়িত্ব তো একটা বড় দায়িত্ব। আমরা গাছ নিয়ে, আমি তো আপনাকে অন ক্যামেরা বলছি, 1,500 গাছ আমরা শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে লাগিয়েছি আমার উত্তরে, যা অতিরিক্ত অক্সিজেন নেয়, যেটা 2022 সালে সম্ভবত শেষ হবে। এক্ষেত্রে যেমন রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে, কেন্দ্রীয় সরকার তো নিশ্চয়ই কোনো না কোনো উদ্যোগ নিয়ে থাকে। আমাদের কাছে কেন্দ্রীয় সরকার থেকে কোনো প্রকল্প আসে না গাছ লাগানোর জন্য। পার্টিকুলার অরণ্য সপ্তাহ পালন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্যাবিনেট হয়ে হচ্ছে, 1000 গাছের চারা প্রদান, এটা ক্যাবিনেট হয়ে হচ্ছে, প্রত্যেক বিধায়ক পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের কোনো প্রচিত আছে কিনা আমার জানা নেই। আর থাকলেও তো বাংলা তো বঞ্চিত সম্প্রদায়ের মধ্যে পড়ে, শুধু তারা কতটা দেবেন সেটা। আরেকটি বিষয় বলছিলেন, গাছ কাটা হয় না এমন 7 দিন পর আছে। হ্যাঁ, অরণ্য সপ্তাহ পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট করে মাননীয় মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছেন অরণ্য সপ্তাহ বলে একটা সপ্তাহ আছে, যে 7 দিন কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে একটি গাছও কাটা যাবে না। অর্থাৎ বছরে 7টা দিন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বন দপ্তর 17টা 19টা এমনকি 22-25টা গাছেরও পারমিশন দিয়েছে, সেগুলোর পিছনে কি পারমিশনের কপিটা পুরোটা দেখতে হবে। আমি যদি 22টা গাছের কাটার পারমিশন নিয়ে যদি আমি 50টা গাছ লাগাতে পারি, কোনো আপত্তি নেই। কেন্দ্রীয় সরকারের রুলস অনুসারে বন দপ্তর তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, একটা দাগের উপর একটা গাছ বাগান, কোট অ্যান্ড কোট বলছি, বাড়ির গাছ আর বাগান, ভিটি বাগান দুটোর মধ্যে পার্থক্য আছে। বাগানে একটা দাগের ওপরে যদি একটা গাছ বছরে কাটা যায়, তার বদলে একটি গাছ লাগাতে। বিশেষ করে শান্তিপুরে, অন্যান্য জায়গায় হচ্ছে, বিভিন্ন বড় বড় যে বাগান, সেই বাগান মাটি সমেত গাছ সমেত বিক্রি করে দেওয়া হচ্ছে। 2 কাটা 4 কাটা 3 কাটা করে কেউ কেউ পাচ্ছেন, তারা একটি করে গাছ কাটছেন, অটোমেটিক 1000 লোক বাস করলে 1000 গাছ কাটা হয়ে যাচ্ছে। আরও সেটা আশ্চর্যের বিষয়, যেটা সেই মানে বাগানের মধ্যে যদি রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, সেটা পুরসভার হতে পারে, গ্রামীণ এলাকায় হয়তো পঞ্চায়েতের তরফ থেকে হতে পারে, ইলেকট্রিক পৌঁছে যাচ্ছে, জলও পৌঁছে যাচ্ছে, তাহলে তো গাছ রক্ষা হবে কিভাবে? তারা কি পারমিশন নিয়ে কাটছেন? তো আগে দেখতে হবে তারা পারমিশন নিয়ে কাটছেন কিনা। নিশ্চিতভাবে পারমিশনের পুরো কপি দেখতে হবে। গাছ কাটার পারমিশনের পদ্ধতিটা কিন্তু খুব সহজ নয়। প্রথম হচ্ছে, সরকারি ক্ষেত্রে নিয়ম মেনে যদি গাছ কাটা হয়, তাহলে আগে পৌরসভা এলাকায় কাউন্সিলরের মত নিয়ে, রিটিন নিয়ে, পৌরপতি সিগনেচার নিয়ে, তবে সেটা জমা করতে হয় ফরেস্ট ডিপার্টমেন্টে। পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েতের প্রধানের সিগনেচার নিয়ে জমা করতে হয় ফরেস্ট ডিপার্টমেন্টে। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট এনকোয়ারি করে দেখে। আগে আপনাকে দেখতে হবে সেটা নিয়মের অনুসারে আছে কিনা, নিয়মটা দেখতে হবে। ধরুন আপনি দেখছেন বাগান, অথচ সেটা হয়ে আছে ভিটি, তাহলে বিএলআরও রেকর্ডে আছে ভিটি, অথচ আপনি দেখছেন সেই বাগানটা তাহলে ভিটি হয়ে যাচ্ছে কিভাবে? সেটা না, হয়তো ভিটিই ছিল, কেউ মনে করেছে। ধরুন আমার একটা বাড়ি, এই বাড়িতে বিস্তীর্ণ ফাঁকা জায়গা আছে, আমি 1000 গাছ লাগিয়ে দিলাম। তার পরবর্তীকালে মনে হলো যে এখানে গাছ কেটে অন্য জায়গায় সেই গাছ লাগিয়ে আমরা এটা করব। এটা সরকারি ভিত্তিতে উপযুক্ত প্রমাণ, উপযুক্ত জায়গা, উপযুক্ত কাগজ ছাড়া এই প্রশ্নের উত্তর এভাবে দেওয়া সম্ভব না। গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ, এই বিষয়ে কোনো সংশয় নেই। আমাদের সরকার, আমি অ্যাজ এ এমএলএ কখনোই গাছ কাটার পক্ষে নই, কিন্তু আমি সরকারি আইনটা আপনাকে জানালাম। আচ্ছা, আরেকটা যেটা সে মানে দিয়ে শুরু হয়েছিল, সেই তার মানে এটা আপনি বুঝতে পারছেন যে কোনো বিজেপি বিধায়কই আপনার দেখার কেউ নেয়নি। আপনি দেখেছেন বলুন না? না, আমরা দেখিনি। রানাঘাট দক্ষিণে আমরা 2 জন আছি, এই শান্তিপুর তো হরিণঘাটে। আপনি আজকের দিনে দেখুন না ফেসবুকে নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড,
উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।